তো আজকে আমাদের ডেলি ইন্টারভিউ সিরিজের সেকেন্ড এপিসোড। আজকে আমরা প্রথমে ভ্যাকসিনের যে রিমেনিং পার্টটা ছিল সেটা দেখব, তারপরে দেখব কোল্ড চেন, এবং তারপরে আজকের যে টপিক ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম সেটা ডিসকাস করব। ভ্যাকসিনে আমরা প্রথমে যাচ্ছি। ভ্যাকসিনের আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে হিট ড্যামেজ এবং সেকেন্ড হচ্ছে ফ্রিজ ড্যামেজ। হিট ড্যামেজ মনিটর করা হয় ভ্যাকসিন ভায়াল মনিটর দিয়ে, এবং ফ্রিজ ড্যামেজ চেক করা হয় সেক টেস্ট দিয়ে। তো আমরা যদি সাসপেক্টেড করি যে হিট ড্যামেজ হয়েছে, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা রুল আউট করব যে কোনো ইলেকট্রিসিটি কাট হয়নি। যদি কোনো কারণে 10 ঘন্টার ওপরে ইলেকট্রিসিটি অফ থাকে এবং আইএলআরের টেম্পারেচার 8 ডিগ্রির বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে গ্রস হিট ড্যামেজ। সেটা হিট ড্যামেজ হয়েছেই, ভ্যাকসিন ভায়াল মনিটর দেখাক বা না দেখাক, তাহলে এটা আমরা অলওয়েজ ডিসকার্ড করব। এটা আমরা দেখবও না, আমরা ডিসকার্ড করব। তো এটা যদি না হয়, আমরা অ্যাপারেন্টলি কোনো হিট ড্যামেজ হয়নি এই রকম ভ্যাকসিন ভায়ালকে আমরা ভ্যাকসিন ভায়াল মনিটর দিয়ে মনিটর করব। সো যেটা অ্যাপারেন্ট কোনো হিট ড্যামেজ হয়নি সেটাকে আমরা ভ্যাকসিন ভায়াল মনিটর দিয়ে মনিটর করব। এবং সেক্ষেত্রে 4টা স্টেজ হয়। নর্মালি ভ্যাকসিন ভায়াল মনিটর থাকে এই স্টেজে। এটা হচ্ছে স্টেজ 1, যে ভিতরেরটা পুরো হোয়াইট, বাইরেরটা নীল বা কালো। এটা যদি থাকে আমরা ইউজ করব, কোনো ড্যামেজ হয়নি। ভিতরেরটা একটু টিন্টেড হয়েছে কিন্তু বাইরেরটার থেকে লাইটার, সেক্ষেত্রে আমরা ইউজ করব। কিন্তু যদি ভিতরেরটার বাইরেরটা ম্যাচ হয়ে যায় বা ভিতরেরটা ডার্কার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইউজ করব না। ঠিক আছে? তাহলে স্টেজ 1, 2, 3, 4, 1, 2তে ইউজ করব, 3, 4-এ করব না। এবার আমরা আসি ফ্রিজ ড্যামেজ। একইভাবে আমরা ফ্রিজ ড্যামেজ করব সেক টেস্ট দিয়ে, কিন্তু তার আগে দুটো জিনিস আমাদের চেক করে নিতে হবে যে ভ্যাকসিনটা কি আদৌ ফ্রিজ সেন্সিটিভ। যদি আমরা ভ্যাকসিনটাকে পুরোপুরি ফ্রিজ করে দিই, সেক্ষেত্রে কি ভ্যাকসিনটা ড্যামেজ হয়? যদি ফ্রিজ সেন্সিটিভ না হয়, সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করার দরকার নেই, আমরা অলওয়েজ ভ্যাকসিনটা ইউজ করব, কারণ সেটা ফ্রিজ ড্যামেজ হয় না। সেকেন্ড, ভ্যাকসিনটা কি গ্রসলি ফ্রোজেন, ভিতরের যে লিকুইডটা সেটা কি একদম ফ্রোজেন হয়ে গেছে? যদি ফ্রোজেন হয়ে যায়, তাহলে যদি ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন হয়, তার সেটা সিওরলি ড্যামেজড। আর যদি ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন না হয়, তাহলে ফ্রোজেন হলেও আমরা ইউজ করব, অলওয়েজ ইউজ করব। তাহলে যদি ফ্রিজ সেন্সিটিভ হয় এবং ফ্রোজেন হয়ে যায়, তাহলে অলওয়েজ ডিসকার্ড। এবং যদি ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন ফ্রোজেন না হয়, তাহলে কোনো অ্যাপারেন্ট ফ্রিজ ড্যামেজ নেই, সেক্ষেত্রে আমরা সেক টেস্ট করব এটা জানতে যে অ্যাপারেন্টলি ড্যামেজড নয়, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ড্যামেজ না ড্যামেজ নয়। ঠিক আছে? তো সেক টেস্টে কি করা হয়, একটা কন্ট্রোল থাকে। কন্ট্রোলটা কি? কন্ট্রোলটা একটা ড্যামেজড ভ্যাকসিন ভায়াল, যেটা আমরা জানি যে এটা ড্যামেজড। এবং ড্যামেজ হলে, ফ্রিজ ড্যামেজ হলে কি হয়, ভ্যাকসিনটা লিকুইডটা সেডিমেন্ট করে যায়, নিচে প্রেসিপিটেট হয়ে যায়। তো তার সাথে আমরা আমাদের যে টেস্ট ভায়াল, সেই টেস্ট ভায়ালের স্যাম্পেলটা নেব এবং দুটোকেই সেক করব, ভায়োলেন্টলি সেক করব এবং সেক করে রেখে দেব। তাহলে রেখে দিয়ে আমরা দুটোর যে কত তাড়াতাড়ি প্রেসিপিটেট হচ্ছে বা আদৌ প্রেসিপিটেট হচ্ছে কি না সেটা দেখব। যদি আদৌ প্রেসিপিটেট না হয়, খুব ভালো কথা, কিন্তু যদি প্রেসিপিটেট হয়, তাহলে আমরা দেখব যে যেটা অলরেডি ড্যামেজড কন্ট্রোল ভায়াল, তার থেকে কি তাড়াতাড়ি রেটে প্রেসিপিটেট করছে, না সেটা সমান রেটে প্রেসিপিটেট করছে, না তার থেকে স্লো প্রেসিপিটেট করছে। যদি
ড্যামেজডের সমান প্রেসিপিটেট করে বা তার থেকে আরও তাড়াতাড়ি প্রেসিপিটেট করে, সেম অর ফাস্ট, তাহলে এটা তো ড্যামেজড, তাহলে এটাও ড্যামেজড, তো তাহলে সেটাকে ডিসকার্ড করব। কিন্তু যদি স্লো প্রেসিপিটেট করে বা প্রেসিপিটেট না করে, তাহলে এটা ড্যামেজড কিন্তু এটা এটার থেকে বেটার, মানে আমাদের স্যাম্পেলটা কন্ট্রোলের থেকে বেটার, তাহলে এটা ড্যামেজড না, তাহলে এটাকে আমরা ইউজ করব। বোঝা গেছে? তাহলে যদি যে স্যাম্পেলটা আমরা টেস্ট করছি সেটা সেডিমেন্টেশন রেট যদি স্লোয়ার হয় তাহলে সেটা ওকে, আদারওয়াইজ নট ওকে। তাহলে এস স্যাম্পেল সেডিমেন্টেশন রেট স্লো হতে হবে, তাহলে ওকে, আদারওয়াইজ নট ওকে। এবারে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কোল্ড চেন। কোল্ড চেন মানে ভ্যাকসিন তৈরি হয় কোম্পানিতে, সেই কোম্পানির থেকে আমাদের কাছে ভ্যাকসিন কী করে আসে এবং আমরা সেটাকে মানে মা বা বাচ্চাকে কীভাবে দিই, এই গোটা প্রসেসটা হচ্ছে কোল্ড চেন। তো কোল্ড চেনে বেসিক যেটা জানতে হবে যে যতগুলো ট্রান্সপোর্ট হয় সবগুলো কন্ট্রোল টেম্পারেচারে হয়, গাড়িতে বা প্লেনে যেভাবেই আসুক সেটা কন্ট্রোল টেম্পারেচারে হতে হবে, এবং ডিস্ট্রিক্ট লেভেল অবধি ডিস্ট্রিক্ট লেভেলে ডিপ ফ্রিজার থাকে, ডিপ ফ্রিজার থাকে, যেটাতে এই 15 থেকে 25 ডিগ্রি মানে -15 টু -25 ডিগ্রিতে ভ্যাকসিন থাকে। তাহলে যেগুলো মানে ফ্রিজ সেন্সিটিভ নয় বা হিট সেন্সিটিভ সেগুলোকে আমরা এতটা কোল্ড টেম্পারেচারে রাখি, যেমন হচ্ছে ওপিভি ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনগুলো ডিস্ট্রিক্ট লেভেল অবধি অনেক দিন রাখা হয়, তাই এই -15 টু 25 বা -20 ডিগ্রিতে রাখা হয়। তো তাহলে ডিস্ট্রিক্ট লেভেল অবধি তাদেরকে এই টেম্পারেচারেই ট্রান্সপোর্ট করতে হয় -20তে, যেখানেই আমরা স্টোর কোথাও করলেও -20তে, ট্রান্সপোর্ট করলেও -20তে। এরপরে ডিস্ট্রিক্ট লেভেল থেকে যখন প্রাইমারি হেলথ সেন্টারে ভ্যাকসিন চলে আসে সেটাকে লং টার্ম স্টোর করা হয় না, সেটাকে 1 মাস বা তার কমের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কারণ সেখানে ডিপ ফ্রিজার থাকে না, সেখানে কেবল আইস লাইন রেফ্রিজারেটর থাকে, এবং এটা 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারে অপারেট করে। তাহলে ডিস্ট্রিক্ট লেভেলের নিচে যা কিছু আছে অলওয়েজ 2 to 8, ডিস্ট্রিক্ট লেভেলের উপরে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার থেকে সেন্ট্রাল স্টোর, স্টেট স্টোর এবং সব ট্রান্সপোর্ট সেখানে দুটো টেম্পারেচারে অপারেট করে, যেগুলো মানে ফ্রিজ সেন্সিটিভ সেগুলো 2 to 8, যেগুলো হিট সেন্সিটিভ সেগুলো -20। ঠিক আছে, এই গোটা প্রসেসটা একবার দেখে নিও ছবিটা পজ করে। কিন্তু এখানে আমাদের মনে রাখার জিনিস কেবল দুটো, এক এই ডিপ ফ্রিজারের ডিস্ট্রিক্ট লেভেল, প্রাইমারি হেলথ সেন্টারে ILR, এবং প্রাইমারি হেলথ সেন্টার থেকে বাচ্চাকে যখন ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া হয় ভ্যাকসিনগুলো, সেটা সাব সেন্টারে হয় বা স্পেসিফিক কোনো সাইটে হয়, সেক্ষেত্রে ভ্যাকসিন ক্যারিয়ারে। তাহলে এই তিনটে, ঠিক আছে। এবারে যেটা জানা সেটা হচ্ছে এই ILR-এ, PHC-তে আমরা বললাম যে ILR-এ ভ্যাকসিন থাকে 2 to 8 ডিগ্রিতে সেন্টিগ্রেডে। তো এখানে কিভাবে ভ্যাকসিন রাখা হয়, তো এখানে মানে উপরে লিড থাকে, তাহলে উপর দিয়ে গরম হাওয়া ঢুকতে পারে, এবং নিচে সবচেয়ে ঠান্ডা থাকে, তাহলে এটা কোল্ড, এটা হট। তাহলে এই যদি সিচুয়েশন হয় তাহলে আমরা এখানে দুটো লেভেল থাকে, একটা উপরের লেভেল একটা নিচের লেভেল। তো এখানে কোন ভ্যাকসিনগুলোকে আমরা নিচে রাখবো এবং কোনগুলোকে উপরে রাখবো, তাহলে যেগুলো ফ্রিজ সেন্সিটিভ, যেগুলো বেশি ঠান্ডা হয়ে গেলে ড্যামেজ হবে, সেগুলো আমাদের একটু গরম হয়ে গেলেও কোনো প্রবলেম নেই, তাহলে সেগুলোকে আমরা এই উপরের কম্পার্টমেন্টে রাখবো। এবং যে ভ্যাকসিনগুলো হিট সেন্সিটিভ, যেগুলো মানে ফ্রিজ হয়ে একদম জমে গেলেও কোনো প্রবলেম নেই, সেগুলোকে নিচে রাখবো। তো এক্ষেত্রে আমাদের যদি সবচেয়ে হিট সেন্সিটিভ ভ্যাকসিন সেটা হচ্ছে OPV, এটা হচ্ছে সবচেয়ে হিট সেন্সিটিভ, তাহলে এটাকে সবচেয়ে নিচে রাখবো। আর সবচেয়ে ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন হচ্ছে HPV, হেপ বি। তো তাহলে হেপ বিকে সবার উপরে রাখবো। এরপরে বাকি আমরা জানি, যদি গ্লাসে মদ আর জল দিয়ে খাওয়া হয় তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোনটা, মদ, তাহলে সেটা সবার উপরে।
তারপরে কোনটা মিক্সচারটা মানে পেনটা, আর তারপরে কোনটা জল। তাহলে জলে কিছু থাকে না, তাহলে জল হচ্ছে ডিপিটি। তাহলে পেনটা ইজ ইকুয়াল টু ডিপিটি প্লাস হেভবি। হেভবি আসল কম্পোনেন্ট, এটা ফ্রিজ ড্যামেজ হয়, এটাকে সবার উপরে রেখেছি। তাহলে তার নিচে কাকে রাখবো, যেটাতে হেভবি আছে, কোনটায় আছে পেনটাতে। হেভবির নিচে থাকে পেনটা, তার নিচে কি থাকবো যাতে হেভবি নেই জল, সেটা কি ডিপিটি আর টিডি। ঠিক আছে, তাহলে এই উপরটায় পুরো পেন্টা সিরিজের যা যা ভ্যাকসিন সব থাকে, প্লাস দুটো ভ্যাকসিন থাকে, একটা হচ্ছে পিসিভি আর আইপিভি। এই দুটো আমরা আগের দিনও মনে করেছিলাম যে 2+1 হিসেবে দেওয়া হয়, তাহলে এই দুটো উপরে থাকে। এবং নিচে কোনগুলো থাকে আমরা কালকে ডিসকাস করেছিলাম যে সব ভ্যাকসিন আইএম এক্সেপ্ট 6টা। এবারে বলো কি, দুটো ওরাল বলেছিলাম, কি দুটো ওরাল, দুটো সাবকাট বলেছিলাম, কি দুটো সাবকাট, আর দুটো ইন্টারডার্মাল বলেছিলাম, কি দুটো ইন্টারডার্মাল বলো। তাহলে ওরাল এক হচ্ছে ওপিভি, দুই হচ্ছে রোটা। ওপিভি ইজ মোস্ট হিট সেন্সিটিভ, এটা সবার নিচে থাকে। আর কি রইল রোটা। সাবকাট কি এমআরজেই। ইন্টারডার্মাল কি বিসিজি এফআইপিভি। তো এই সবগুলো নিচের তাকে থাকে, উপরের তাকে পেনটা আইপিভি পিসিভি। তো এখানে ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে এফআইপিভিটা কি, এফআইপিভিটা আসলে আইপিভি ভ্যাকসিন, এটাকে যাতে কম ডোজ দিতে হয় তার জন্য ফ্র্যাকশনাল ডোজে ইন্টারডার্মাল দেওয়া হয়। তো আইপিভি যখন দেওয়া হতো এটা আইএম দেওয়া হতো, তাহলে এটাকে আমরা এই আইএমএস সারিতে পাঠিয়ে দিচ্ছি আইপিভি। তাহলে বাকি 5টা যেগুলো থাকে সেগুলো সব নিচের সারিতে থাকে। আর যেগুলো আইএম, পেনটা পুরো সিরিজ আইএম, পিসিভি আইএম এবং আইপিভি অ্যাকচুয়ালি আইএম, যেটাকে আমরা ফ্র্যাকশনাল দিই বলে ইন্টারডার্মাল দিই, তাহলে এগুলো সব উপরের সিরিজে থাকে। এই গেল আমাদের কোল্ড চেন। এবারে এই কোল্ড চেন বা ভ্যাকসিন নিয়ে কারো কিছু কোয়েশ্চেন থাকলে নিচে জানাও। এবার আমরা চলে যাব পরের, মানে যেটা আজকের টপিক, যেটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রামস। এই জিনিসটা খুব কনফিউজিং, কারণ সবগুলোর নামই একরকম লাগে, জেএসএসকে, এমএসএসকে, সুমন, সুরক্ষিত মাতৃত্ব অভিযান, সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন, সব একরকম লাগে। তো তাহলে এগুলোকে আমরা একবারে দেখে নেব যে কোন পিরিয়ডে এগুলো কাজ করে, প্রেগনেন্সি টু একদম অ্যাডোলেসেন্ট অবধি, এবং এই পিরিয়ডটা মনে রাখলেই বাকিটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো একজন ফিমেল এলো তোমার কাছে সাসপেক্টেড প্রেগনেন্সি নিয়ে, অ্যামেনোরি নিয়ে এসছে, তুমি কী করে বলবে যে এ প্রেগনেন্ট, তাহলে আমাদেরকে ইউপিটি করতে হবে। ইউপিটিতে পজিটিভ হলে আমরা বলবো প্রেগনেন্ট। তো সেই ইউপিটিটা ফ্রিতে পেশেন্টকে দেওয়া হয় হসপিটালে, সেটা দেওয়া হয় নিশ্চয় স্কিমের আন্ডারে। তাহলে নিশ্চয় যদি পজিটিভ হয় তাহলে এটা নিশ্চিত প্রেগনেন্সি। ঠিক আছে, সেকেন্ড, ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো স্কিম স্পেসিফিক্যালি ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাক্ট করে না, সেকেন্ড ট্রাইমেস্টারে বা থার্ড ট্রাইমেস্টারে একটা অ্যাক্ট করে, সেটা হচ্ছে পিএমএসএমএ, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, নট আশ্বাসন। আমরা কিছু অ্যাসিওর করছি না, আমরা শুধু অভিযান করছি ডিটেক্ট করার জন্য। তো কি অভিযান করছি আমরা, ওপিডি করছি। ওপিডিতে কি ডিটেক্ট করব, মাদারের কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না। কিসের রিস্ক ফ্যাক্টর, যাতে প্রেগনেন্সিতে কোনো ঝামেলা হয় বা ডেলিভারিতে কোনো ঝামেলা হয়, সেই জন্য পিএইচসি বা তার অ্যাবভ সব জায়গায়, সিএইচসি ডিস্ট্রিক্ট হসপিটাল যাই হোক, তো সেগুলো সবে আমরা ওপিডি সার্ভিস করি প্রতি মাসের 9 তারিখে। 9 তারিখ করে কি করি, আমরা 4টা ট্যাগ দিই প্রেগনেন্ট লেডিকে। একটা হচ্ছে গ্রিন মানে তার কোনো প্রবলেম নেই, রেড মানে হাই রিস্ক ফ্যাক্টর, এবং ব্লু পানি পানি মানে ব্লু হচ্ছে পিআইএইচ, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, এবং ইয়েলো হচ্ছে ডায়াবেটিস, থাইরয়েড ডিজিজ এবং এসটিডি, এই 3টে কন্ডিশন। তো এই 4টা ট্যাগ দিই। ট্যাগ দিলে কি হবে, যখন তার ডেলিভারি হবে আমরা ইজিলি অ্যাসেস করতে পারবো তার ট্যাগটা দেখে, এবং সেই মতো আগের থেকে যদি কারোর হাই রিস্ক থাকে তাকে আমরা বলে দেবো যে তোমার প্রেগনেন্সির সময় সিজার দরকার হতে পারে বা কোনো হায়ার সেন্টারে রেফার দরকার হতে পারে। এটা কটা লাগে, কেবল মানে পার প্রেগনেন্সি একটা ভিজিট লাগে এই পিএমএসএমএ ওপিডিতে।
আইদার ইন T2 অর T3। ক্লিয়ার? এবারে T3-তে আমাদের দুটো, এই T3-তেও এই PMSM কাজ করে, এছাড়া অন্য কোনো স্পেসিফিক থাকে না। এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে জেএসএসকে জননী শিশু সুরক্ষা কার্যক্রম। তাহলে জননীর কতদিন সে জননী, একদম প্রেগনেন্সি ডিটেক্ট হওয়া থেকে লেবার অবধি, এবং শিশু মানে নিউবর্ন, সুরক্ষা মানে আমরা তাদেরকে সিকিওর করছি। তাহলে পুরো প্রেগনেন্সির থেকে লেবার অবধি প্লাস নিউবর্নদের, এই পুরো জায়গাটা জুড়ে কাজ করে জেএসএসকে। কী কাজ করে? আমরা তাদেরকে দিই ডিটিসি, ফ্রিতে দিই ড্রাগ, ফ্রিতে দিই ট্রান্সপোর্ট এবং ফ্রিতে দিই সিজারিয়ান সেকশন। এছাড়াও আরও অনেক জিনিস থাকে, কিন্তু তিনটে জিনিস মনে করতে হয়। এবারে এই জেএসএসকে আপগ্রেডেড ভার্সন বা নতুন জেএসএসকে পাল্টে যেটা আনা হচ্ছে সেটা হচ্ছে সুমন। এখন দুটোই ফাংশনিং আছে, কিন্তু পরে জেএসএসকে যা যা দেওয়া হয় সেগুলোও সুমনে অ্যাড করে কেবল সুমনটাকেই রাখা হবে। তাহলে সুমনে কী কী এক্সট্রা আমরা দিচ্ছি, মানে কেন আপগ্রেড করছি? এটা হচ্ছে সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন, আমরা আশ্বাস দিচ্ছি মানে অ্যাসিওর করছি। তাহলে জেএসএসকে তো আমরা সব দিচ্ছিলাম, তাহলে আর কি অ্যাসিওর করব? অ্যাসিওর এই করব যে পেশেন্ট যাতে হসপিটালে এসে কোনো বাজে সিচুয়েশনের মধ্যে না পড়ে, কেউ গাল দিয়ে যাতে নাকে তাড়িয়ে না দেয়। তো সেটা কি করে অ্যাসিওর করব? একটা হসপিটালে একটা ক্লিয়ার চার্টার রাখতে হবে যে কী কী সার্ভিস সেখানে দেওয়া হয়, সে যাতে গিয়েই জানতে পারে আমার এটা এটা রাইট, এটা এটা আমার সার্ভিস পাওয়ার কথা এখান থেকে। সেকেন্ড, যদি সেই সার্ভিস সে না পায় তাহলে সে যাতে কমপ্লেন করতে পারে তার একটা প্রপার সিস্টেম রাখবো, গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম। এবং এছাড়া জেএসএসকেতে যা ছিল যে জিরো মাদার অ্যান্ড নিউনেট যাতে ডেথ হয় সেটাও আছে, ফ্রিতে ট্রান্সপোর্ট আছে, এবং এই যেগুলো বাকি যেটা রইল এই সি সেকশন ড্রাগস এগুলোও অ্যাড করে দিলেই পুরো জেএসএসকেটা এটার আন্ডারে চলে আসবে পরে। এছাড়া লেবারে আজ যেটা প্ল্যান থাকে সেটা হচ্ছে জেএসওয়াই, জননী সুরক্ষা যোজনা। এটাই কিন্তু কোনো শিশুর কথা বলা নেই, অনলি ফর জননী। জননীকে আমরা কি দেব? সুরক্ষা দেব। কি সুরক্ষা? মনিটারি সুরক্ষা, যাতে সে বাচ্চাকে ভালো কিছু খাওয়াতে পারে। তাহলে কত দেব? এটাকে ভাগ করা হয় হাই পারফর্মিং স্টেট আর লো পারফর্মিং স্টেট। লো পারফর্মিং স্টেট মানে যেখানে হসপিটাল ডেলিভারির সংখ্যা খুব কম, সেগুলো হচ্ছে লো পারফর্মিং স্টেট, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু আসে না। তাহলে আমরা এটা, তো লো পারফর্মিং স্টেটে রুরাল আর আরবান দুটোতে টাকা আলাদা আলাদা দেওয়া হয়। তাহলে লো মাদারকে আমরা সবসময় টাকা দেবো, এটা মনে রাখতে হবে। লো পারফর্মিংয়েও মাদারকে টাকা দেবো যদি হসপিটাল ডেলিভারি করায়, হাই পারফর্মিংয়েই দেবো। কিন্তু আশাকে আমরা টাকা দেব স্টেট হিসেবে না, তাকে টাকা দেব রুরাল বা আরবান হিসেবে। কেন? কারণ কোনো একটা স্টেট যদি লো পারফর্ম করছে তার কারণ কি? আশারা কাজ করছে না, তাদেরকে হসপিটালে নিয়ে আসছে না। তাহলে তাদেরকে যদি আমরা ইনসেন্টিভাইজ করি যে তোমার স্টেটটা লো পারফর্মিং করছে, তোমাকে আমি বেশি টাকা দেবো, তাহলে সে তো তার কাজ আরও করবে না। তাহলে আশাদেরকে ইনসেন্টিভাইজ করা হয় কেবল রুরাল আর আরবান হিসেবে, রুরালে 600, আরবানে 400। মাদারদেরকে লো পারফর্মিংয়ে রুরাল আরবান দুটোতেই টাকা দিই। কত? 1400, 1000। লো পারফর্মিং রুরালে 1400, লো পারফর্মিং আরবানে 1000। এবং হাই পারফর্মিংয়েও আমরা রুরাল আরবান দুটোতেই টাকা দিই, কিন্তু যদি কেবল বিপিএল হয়। বিপিএল না হলে তার যথেষ্ট টাকা আছে, সেখানে সবাই হসপিটাল ডেলিভারি করাচ্ছে, সেও হসপিটাল ডেলিভারি করাবে, তাহলে তার নিয়ে ভেবে আমাদের লাভ নেই, আমরা কেবল বিপিএলদের দেবো। কত দেবো? রুরালে 700, আরবানে 600। এই নাম্বারগুলো একটু পজ করে একটু দেখে নিও। এই টাকাটা কখন দেবো আমরা? অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। ঠিক আছে, এটা গেল
JSY, জননী সুরক্ষা যোজনা। কিন্তু সুরক্ষা আমরা জননীকে দিচ্ছি, কিন্তু ইনসেন্টিভ আমরা আশাকেও দিচ্ছি, এটা মনে রাখতে হবে। এরপরে লেবারে ডক্টরদের ট্রেনিংয়ের জন্য আমাদের দুটো স্কিম আছে। ডক্টরদের না, মানে হেলথ কেয়ার ওয়ার্কারদের ট্রেনিংয়ের জন্য দুটো স্কিম আছে। এক হচ্ছে দক্ষতা, দক্ষতা মানে বাংলায় হচ্ছে স্কিল। তাহলে ডক্টর আর নার্স তারা যাতে স্কিলফুল হয় লেবার রুমের যে সমস্ত কাজ করতে হয় সেগুলোতে, তাহলে আমরা সেটাকে বলি দক্ষতা স্কিম। এবং লক্ষ্য, লক্ষ্য মানে বাংলায় হচ্ছে গোল। তো আমাদের গোল কি? লেবার রুমের যাতে কোয়ালিটি মেনটেন হয়, দ্যাট ইজ লক্ষ্য। তো লক্ষ্য অ্যান্ড দক্ষতা। এবারে আমরা যাচ্ছি নিউবর্নের ক্ষেত্রে। নিউবর্নের ক্ষেত্রে ফার্স্ট যেটা স্কিম আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান নিউবর্ন অ্যাকশন প্ল্যান 2030। তাহলে 2030-এ আমাদের গোল NNMR মানে নিওনেটাল মর্টালিটি এবং স্টিল বার্থ রেট সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা, মানে লেস দেন 10, মানে 28 উইকের পর থেকে বার্থ অবধি এবং বার্থ থেকে 28 দিন অবধি এটাও যেমন লেস দেন 10/1000 হয়, এটাও যেমন লেস দেন 10/1000 হয়। ঠিক আছে, এবারে নেক্সট যেটা বলবো দ্যাট ইজ NSSK, নবজাত শিশু সুরক্ষা কার্যক্রম। এখানে কিন্তু মাদার নেই, জননী কোথাও নেই। তাহলে এটা কি, মানে বাচ্চাকে আমরা কীভাবে সুরক্ষা দেব? তাদেরকে ট্রিট করে। তো দ্যাট ইজ নিওনেটাল রিসার্চিটেশন, এবং সেটার ট্রেনিং আমরা দেবো ডক্টর দিকে যাতে তারা সুরক্ষাটা দিতে পারে। তো নবজাত শিশু সুরক্ষা কার্যক্রম, এটাতে কিসের ট্রেনিং দেব? হাইপোথার্মিয়া, ইনফেকশন, অ্যাসফিক্সিয়া, যেগুলো কমনলি যেগুলোর জন্য বাচ্চা মারা যায়, সেটা যাতে না মারা যায় তাকে যাতে আমরা তার লাইফ সিকিউরিটি দিতে পারি, NSSকে। এরপরে দুটো স্কিম আছে যেগুলো আশা ডিপেন্ডেন্ট। একটা হোম বেসড নিউবর্ন কেয়ার, স্পেলিংটা মানে অনেকে HBNCও লেখে, হোম বেসড নিউবর্ন কেয়ার। আর একটা হচ্ছে হোম বেসড কেয়ার অফ ইয়ং চাইল্ড। নিউবর্ন মানে নিওনেট, তাহলে একদম জিরোর থেকে শুরু করে প্রথম 1 বা 2 মাস অবধি যাবে, সেটা হচ্ছে হোম বেসড নিউবর্ন কেয়ার। ইয়ং চাইল্ড মানে এটা একদম মোর দেন 1 ইয়ার অবধি যাবে। তাহলে মোর দেন 1 ইয়ার হলে সে চাইল্ড হয়ে যাবে, ইনফ্যান্টও থাকছে না, তাহলে ইয়ং চাইল্ড, ইনফ্যান্ট প্লাস চাইল্ড। এই দুটোকেই আশাকে পার চাইল্ড আমরা দিই 250 রুপিস করে, 250 টাকা করে দিই পার চাইল্ড, নট পার ভিজিট। এবং যে নিউবর্নের ক্ষেত্রে ভিজিট হয় 7টা, ডে 0, 3, 7, 14, 21, 28, 42, 7টা ভিজিট। তো যার বাচ্চা বাড়িতে হবে, মানে যেগুলো হোম ডেলিভারি হবে, সেক্ষেত্রে ডে 0-তে বাচ্চা কোথায় থাকবে? বাড়িতে। তাহলে সেক্ষেত্রে আমরা ডে 0 থেকেই 7টা ভিজিট কমপ্লিট করতে পারি। কিন্তু যার হসপিটালে NVD হবে সে ডে 0-তে কোথায় থাকবে? হসপিটালে। তাহলে আশা বাড়িতে এসে কি করবে? কোনো কাজ নেই। তো তাহলে আশা ডে 3 থেকে ভিজিট স্টার্ট করবে, 6টা ভিজিট। আর যার বাচ্চা C-সেকশন হবে তাকে তো 7 দিনের আগে ডিসচার্জ করবে না, তাহলে ডে 3-তে সে বাড়িতে এসে কী করবে? বাচ্চা তো হসপিটালে। তাহলে সেক্ষেত্রে স্টার্ট হয় ডে 7 থেকে 5টা ভিজিট। তাহলে 7টা ফর হোম, 6টা ফর NVD, 5টা ফর C-সেকশন। এবারে যেটা আসি সেটা হচ্ছে ইয়ং চাইল্ডের কেয়ারের জন্য 5টা ভিজিট হয়। এগুলো সব মান্থ হিসেবে, 3, 6, 9, 12, 15 মাসে একটা করে ভিজিট, মানে 3 মাসে একটা করে ভিজিট, 5টা ভিজিট। এটাতে আমরা কি দেখি? ফার্স্ট মানে নিউবর্ন কেয়ারে কি দেখি? এটাতে আমরা দেখি বাচ্চা যাতে ঠিক আছে কি না, মানে বাচ্চার হেলথের কোনো প্রবলেম আছে কি না। সেকেন্ড, মা তাকে কীভাবে মানে ব্রেস্ট মিল্ক খাওয়াবে, এই জিনিসগুলো। আর এই 3, 6, 9 এগুলোতে কী হয়? 6 মাসে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং শেষ হয়ে সাপ্লিমেন্টাল ফিড স্টার্ট হয়। তো সেক্ষেত্রে কীভাবে সাপ্লিমেন্টাল ফিড খাওয়াবে, বাচ্চার ওজন ঠিক থাকছে কি না, এই জিনিসগুলো দেখা হয়। এবারে যেটা রইল সেটা হচ্ছে RBSK, রাষ্ট্রীয় বাল সুরক্ষা যোজনা। বাল মানে বালক, বালক কখন বলি? বালক মানে চাইল্ড।
বাংলায় বালক তো প্রিপিউবার্টি সবাইকেই বলা হয়, কিন্তু চাইল্ডের যেটা হচ্ছে 1 to 6। তো এটা কি শুধু চাইল্ডের জন্য দেওয়া হয়? না, এটা একদম 0 till 18 ইয়ার অবধি দেওয়া হয়। এই দুটো ভাগ থাকে, 0 to 6 ইয়ার্স আর 6 to 18 ইয়ার্স। ঠিক আছে, তো সেটা মনে না রাখলেও হবে, শুধু মনে রাখতে হবে এটা কী কী 4টা জিনিসকে স্ক্রিন করা হয়। সো এটায় মোর দেন 30 ডিজিজ আছে যেগুলোকে আমরা স্ক্রিন করি। স্ক্রিন করে কি করি, যদি পজিটিভ আসে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার, সেখানে পেডিয়াট্রিশিয়ান থাকে, সেখানে মেডিকেল অফিসার থাকে, তাদের কাছে আমরা পাঠিয়ে দিই। আমাদের কাজ শুধু স্ক্রিন করা। কিসের জন্য স্ক্রিন করব? ডিফেক্টস, কোনো বার্থ ডিফেক্ট আছে কি না, লাইক ক্লেফট লিপ ক্লেফট প্যালেট, কোনো ডিজিজ আছে কি না, লাইক হাইপোথাইরয়েডিজম, কোনো ডেফিসিয়েন্সি আছে কি না, লাইক আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, কোনো ডেভেলপমেন্টাল ডিলে আছে কি না, এবার ডিসেবিলিটি আছে কি না। যদি থাকে সোজা রেফার। এবারে নেক্সট যেটা, সব স্কিম আমরা ডিসকাস করে নিয়েছি, কোথাও কিছু বাকি নেই। যেটা আমাদেরকে আরেকবার দেখে নিতে হবে যে কোন টাইমে এগুলো অ্যাক্ট করে। প্রেগনেন্সিতে স্পেসিফিক্যালি কোনো স্কিম নেই T1, T2, T3 জন্য, এক্সেপ্ট যে জেএসএসকে থ্রু আউট প্রেগনেন্সি কাজ করে, প্লাস নিউবর্নদের জন্য কাজ করে, প্লাস লেবারে কাজ করে একটা। আর দুই, এই সুরক্ষিত মাতৃত্ব অভিযান। অভিযান মানে কি, আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? ওপিডিতে। কখন যাচ্ছি? T2, T3-তে। কটা ভিজিট? একটা ভিজিট। কত তারিখে? 9 তারিখে। তাতে ট্যাগ দিই যাতে পরে আমাদের সুবিধা হয়। এই এবারে লেবারে যে স্কিমগুলো আছে, জেএসএসকে অবভিয়াসলি আছে, সুমন আছে। সুমন মানে আপগ্রেডেড জেএসএসকে। কী আপগ্রেড করছি? আশ্বাসন দিচ্ছি, মানে অ্যাসিওরেন্স। কিসের অ্যাসিওরেন্স? সার্ভিস গ্যারেন্টি করব, আর কোনো মানে গ্রিভেন্স হলে সেটাকে আমরা অ্যাড্রেস করব, বাকি সেম থাকছে। আর কি কি আছে? জননী সুরক্ষা যোজনা, বাচ্চা বাদ দাও, অনলি জননী। জননী কী করে সুরক্ষিত হবে? টাকা পেলে। আর কাকে টাকা দেবো? আশাকে। আর রইল দক্ষতা মানে স্কিল, লক্ষ্য মানে গোল। কিসের গোল? লেবার রুম কোয়ালিটির। এবারে নিউবর্নের ক্ষেত্রে এনএসএসকে, অনলি নবজাতককে আমরা সুরক্ষা দেব। তাকে কিভাবে সুরক্ষা দেব? লাইফ সিকিউরিটি। কীভাবে দেবো? ডক্টরদের ট্রেনিং করে, যাতে তাকে বাঁচাতে পারে। আর হোম বেসড কেয়ার অফ হোম বেসড নিউবর্ন কেয়ার। কটা ভিজিট? 7টা, 6টা, 5টা। তাদের জন্য 7টা ফর হোম, 6টা ফর এনভিডি, 5টা ফর সিএস। আর ইয়ং চাইল্ডের কেয়ার কীভাবে? 5টা ভিজিট 3 মাস ছাড়া ছাড়া। কী জন্য? ডায়েট। দুটোতেই কে টাকা পায়? আশা। কে ভিজিট করে? আশা। কোথায় গিয়ে ভিজিট করে? বাড়িতে। কত টাকা পায়? 250 পার চাইল্ড, নট পার ভিজিট। লাস্ট ইজ আরবিএসকে। এটা কাদের জন্য? রাষ্ট্রীয় মানে বালক, নট অনলি বালক, ফ্রম বার্থ টিল 18 ইয়ার্স। দুটো ফেজে হয়, 0 to 6, 6 to 18। কী করি? 4টা ডি স্ক্রিন করি: ডিফেক্ট, ডিজিজ, ডেফিসিয়েন্সি, ডেভেলপমেন্টাল ডিলে। এই যা যা আলোচনা করলাম, এগুলো নিয়ে কোনো মানে কোশ্চেন থাকলে কমেন্টে করো। আর পিডিএফ আমি অ্যাটাচ করে দেবো কমেন্ট সেকশনে, বা টেলিগ্রাম গ্রুপে যারা আছো, বা আমার পোস্টে আপলোড করে দেবো। কোনো টেনশন নেই, কালকেরটাও আপলোড করবো, আজকেরটাও। থ্যাংক ইউ।